স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা সি প্রোগ্রাম শুরু করেছিলাম এবং সি প্রোগ্রামের প্রথম পার্টে আমরা প্রোগ্রাম, প্রোগ্রামিং, প্রোগ্রামার এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলেছি। তারপর আমরা ভাষার প্রজন্ম শুরু করেছিলাম। ভাষার প্রজন্মের প্রথমেই ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ। আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা, অসুবিধা, বৈশিষ্ট্য দেখেছি। আমরা সেখানে বলেছিলাম যে কম্পিউটার সরাসরি যেই ভাষাটা বুঝতে পারে তার নাম হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য, কারণ মেশিন ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করা হয়। মেশিন ভাষায় প্রোগ্রাম লিখলে কম্পিউটার সরাসরি কোডগুলো বুঝতে পারে, অর্থাৎ কম্পিউটারকে প্রোগ্রাম সম্পর্কে বোঝানোর জন্য অনুবাদকের দরকার হয় না। মনে রাখতে হবে যে আমরা বাঙালি, বাংলা হচ্ছে আমাদের মেশিন ভাষা, অর্থাৎ বাঙালি জন্মগতভাবেই বাংলা বলতে পারে, বাংলা বুঝতে পারে। ঠিক একইভাবে এই যে কম্পিউটার জন্মগতভাবেই বাইনারি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়েছে, তাই কম্পিউটার শুধুমাত্র বাইনারি ল্যাঙ্গুয়েজটা সরাসরি বুঝতে পারে। কিন্তু মানুষের ভাষা তো বাইনারি নয়। মানুষ এখন ABCD ব্যবহার করতে, মানুষের কথোপকথনের জন্য বা লিখার জন্য মানুষ যে ভাষা ব্যবহার করে ওই ভাষায় প্রোগ্রাম লিখলে প্রোগ্রাম সহজেই লেখা যাবে এবং বুঝতে সুবিধা হবে। সহজেই ভুল সংশোধন করা যাবে। তাই মেশিন ভাষা সম্পর্কে মানুষের জ্ঞান কম থাকে। তাই মেশিন ভাষায় প্রোগ্রাম লিখা খুবই কষ্টসাধ্য এবং এখানে ভুল বের করা, ভুল সংশোধন করা কঠিন। কিন্তু সুবিধা হচ্ছে যে মেমোরি অপচয় কম হয়, দ্রুত প্রোগ্রাম নির্বাহ করা যায়। তো আমরা আজকে ভাষার যে প্রজন্মটা দেখব সেটা হচ্ছে, দেখো, এই যে জিনিসগুলা আমরা গত পাঠে বলেছিলাম যে শুধুমাত্র 0 এবং 1 দিয়ে তৈরি হয়। গত পাঠে শুধু বলেছিলাম যে যা কিছু করব সবকিছু 0 এবং 1 হবে, এবং মনে রাখবা ডিজিটাল ডিভাইসগুলো কিন্তু 0 এবং 1 ছাড়া আর কোনো কিছু বোঝে না। কিন্তু প্রথম প্রজন্মের পরে মনে রাখবো, প্রথম প্রজন্ম কিন্তু 1945 থেকে 1949 সাল পর্যন্ত ছিল। 1950 থেকে 1959 পর্যন্ত আরেকটা প্রজন্ম প্রচলিত ছিল। তো আমরা ওই প্রজন্ম সম্পর্কে আজকে জানবো। তো এখন দেখো, এই যে আমরা এখানে যা দেখতেছি এগুলো কোন ভাষার লিখিত প্রোগ্রাম, তোমরা কি বলতে পারবা এখন? এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, অর্থাৎ আমরা আজ অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে জানবো। মনে রাখবা দ্বিতীয় প্রজন্মের ভাষাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষা। দ্বিতীয় প্রজন্মটা 1950 থেকে 1959 পর্যন্ত প্রচলিত ছিল। তবে তুমি এটা ভাবিও না যে এটা মারা গেছে, এটা মারা যায়নি। আসলে 1959 এর পরে নতুন একটা প্রজন্ম শুরু হয়ে যায়। তো প্রথম প্রজন্ম যেমন 1945 থেকে 1949 পর্যন্ত ছিল, প্রথম প্রজন্মের পরে দ্বিতীয় প্রজন্মের আবির্ভাব ঘটে। অর্থাৎ প্রথম প্রজন্মের যে অসুবিধাগুলো ছিল এই অসুবিধাগুলো মানুষ দূর করতে পারে না, এবং ওই অসুবিধাগুলোর কারণে মানুষ দ্বিতীয় প্রজন্মের ভাষার প্রতি আকৃষ্ট হয়। তো আমরা এখন অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে জানবো। এটা সময় গেল হচ্ছে 1950 থেকে 1959। এটা মনে রাখতে হবে ভালো করে এমসিকিউর জন্য। তো আসলে অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে। তার মানে 1949 সাল পর্যন্ত শুধুমাত্র মেশিন ভাষা প্রচলিত ছিল। তাহলে অ্যাসেম্বলি ভাষার আরেকটার নাম কি? সাংকেতিক ভাষা। মনে রাখবা এই অ্যাসেম্বলি ভাষা, এটার আরেক নাম সাংকেতিক ভাষা, এটার আরেক নাম দ্বিতীয় প্রজন্মের ভাষা। মেশিন ভাষার আরেক নাম যান্ত্রিক ভাষা, আরেক নাম নিম্ন স্তরের ভাষা, আরেক নাম হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা। মনে রাখতে হবে তোমাদেরকে এগুলা এমসিকিউর জন্য। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডেটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যার সাহায্যে না দিয়ে সংকেতের মাধ্যমে দেয়। অর্থাৎ এখানে বলা হয়েছে মেশিন ভাষায় মেশিন ভাষায় কম্পিউটারকে যে কোনো কমান্ড দেওয়া হইতো কিভাবে? শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে। কিন্তু অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে সেই কাজটা কিসের মাধ্যমে করা হয়েছে? সংকেতের মাধ্যমে। যেমন যোগের জন্য অ্যাড, বিয়োগের জন্য সাব, ভাগের জন্য ডিভ, এই ধরনের বিভিন্ন সংকেত প্রচলিত ছিল। তো এই সংকেতগুলো মুখস্থ করা লাগতো অবশ্য অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখতে হলে।
এই সংকেতকে সাংকেতিক কোড বা নেমনিক কোড বলে। তাহলে মনে রাখতে হবে এই যে জিনিসগুলো কিন্তু তোমাকে সব মনে রাখতে হবে। অ্যাসেম্বলি ভাষার আরেকটা কোড, আরেকটা নাম কি? নেমনিক ভাষা বা নেমনিক কোড। তাইলে এই যে সংকেতটা অ্যাসেম্বলি ভাষায় যে সংকেতগুলো ব্যবহার করা হয়তো, এই সংকেতগুলোকে বলা হয় কি? সাংকেতিক কোড বা নেমনিক কোড। এই নামগুলো কিন্তু এমসিকিউর জন্য একবারে ভালো করে মুখস্থ করে ফেলবা। তাহলে অ্যাসেম্বলি ভাষায় যে সংকেতগুলো ব্যবহার করা হয় সেই সংকেতের নাম হচ্ছে কি? সাংকেতিক কোড বা নেমনিক কোড। এটি অনেকটা সহজবোধ্য। যেমন এই যে যোগ বা এডিশনকে সংক্ষেপে অ্যাড লেখা হয়। তাহলে এই যে অ্যাড, এই অ্যাড হচ্ছে একটা সংকেত। এই অ্যাড মানে হচ্ছে কি? যোগ। ঠিক একইভাবে বিয়োগ হচ্ছে সাবট্রাকশন, এটাকে সংক্ষেপে সাব, এই সংকেতটা লেখা হবে, কিন্তু সাবট্রাকশন লেখা যাবে না। মনে রাখবা, অ্যাড এডিশন লেখা যাবে না, লিখতে হবে অ্যাড। সাবট্রাকশন লেখা যাবে না, লিখতে হবে সাব, কারণ এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে যে কোন কাজের জন্য তুমি কোন সংকেত ব্যবহার করবা। গুণের জন্য মাল্টিপ্লাই, এটাকে MUL লিখতে হবে। ঠিক একইভাবে ভাগ বা ডিভিশন, এটাকে DIV লিখতে হবে। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের ৪টি অংশ থাকে। এইটা এমসিকিউর জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এই অ্যাসেম্বলি ভাষা সংশ্লিষ্ট এই নৈর্বৃত্তিকটাই সবচেয়ে বেশি আসে, যে অ্যাসেম্বলি ভাষার অংশগুলো কি, কি? অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় যে নির্দেশগুলো দেওয়া হয় সেই নির্দেশের অংশগুলো কি, কি? এই অ্যাসেম্বলি ভাষা থেকে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, মনে রাখবে তোমরা। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? তো আমরা অংশগুলো কি, কি একটু পরেই সেটা দেখব। অ্যাসেম্বলি ভাষাকে কি ভাষা বলা হয়? সাংকেতিক ভাষা বলা হয়। এটা কোন সাল থেকে প্রচলন শুরু হয়েছে? ১৯৫০ সাল থেকে। তাহলে দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষার ব্যাপক ব্যবহার ছিল। আর অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ অর্থাৎ কমান্ড এবং ডেটার অ্যাড্রেস অর্থাৎ লোকেশন, নির্দেশ এবং অ্যাড্রেস মানে হচ্ছে লোকেশন, বাইনারি বা হ্যাক্সের সংখ্যার সাহায্যে না দিয়ে কিসের সাহায্যে দেওয়া হয়? সংকেতের মাধ্যমে দেওয়া হয়। আর এই সংকেতগুলোকে কি বলা হয়? সাংকেতিক কোড বা নেমনিক কোড। আর এই যে সংকেতগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। এখানে আমরা মাত্র ৪টা সংকেত দেখলাম, তবে অনেকগুলো সংকেত আছে। এগুলো অবশ্যই আমাদের এখন লাগবে না, কারণ আমরা এখন অ্যাসেম্বলি ভাষায় কোনো প্রোগ্রাম কিন্তু লিখব না। তাহলে দেখো, অ্যাসেম্বলি ভাষায় প্রত্যেকটা নির্দেশে যে ৪টা অংশ থাকে, অংশগুলো হচ্ছে লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। আমরা পরবর্তীতে এগুলোর বিস্তারিত ব্যাখ্যা দেখব। তাহলে তোমরা শুধু জেনে রাখো যে অ্যাসেম্বলি ভাষায় প্রত্যেকটা নির্দেশের ৪টি করে অংশ থাকে। মনে রাখবে, অ্যাসেম্বলি ভাষায় প্রত্যেকটা নির্দেশের ৪টি করে অংশ থাকে। তাহলে এই অংশগুলো হচ্ছে কি? লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। আমি আবারও বলতেছি, অ্যাসেম্বলি ভাষা সংশ্লিষ্ট যে নৈর্বৃত্তিকটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার প্রতিটি নির্দেশের যে অংশগুলো থাকে সেগুলো কি, কি মনে রাখতে হবে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার আসো, দ্বিতীয় প্রজন্মের ভাষা শিখতেছি আমরা। সেটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? ১৯৫০ থেকে ১৯৫৯ পর্যন্ত বলা হচ্ছিল। এবার আসো, দ্বিতীয় প্রজন্মের ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তাহলে আমরা জেনে রাখলাম যে দ্বিতীয় প্রজন্মের ভাষার নাম হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। এই ভাষাকে কি বলা হয়? সাংকেতিক ভাষা বলা হয়। কারণ এই ভাষায় 0 এবং 1 দিয়ে কোনো প্রোগ্রাম না লিখে বিভিন্ন সংকেতের মাধ্যমে প্রোগ্রাম লিখা হয়। এই জন্য এই ভাষার আরেকটা নাম হচ্ছে সাংকেতিক ভাষা বা সিম্বলিক ল্যাঙ্গুয়েজ। তাহলে 0 এবং 1 এর পরিবর্তে সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় বলে এই ভাষাকে সাংকেতিক ভাষা বলে। তাহলে মনে রাখতে হবে 0 এবং 1 কোথায় ব্যবহার করা হয়? 0 এবং 1 প্রথম প্রজন্মের ভাষায় ব্যবহার করা হয়। আর দ্বিতীয় প্রজন্মের ভাষায় বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে এটি কম্পিউটারের নিজ মাস্টারের ভাষা। তাহলে আমরা আরেকটা জিনিস শিখে গেলাম যে কম্পিউটারের নিজ মাস্টারের ভাষা হচ্ছে দুইটা, একটা হচ্ছে মেশিন ভাষা আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। মনে রাখতে হবে, অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষা দুটোকে কিন্তু নিজ মাস্টারের ভাষা বলা হয়। ভালো করে মনে রাখতে হবে এমসিকিউর জন্য নিজ মাস্টারের ভাষা কোনগুলো এমসিকিউতে আসতে পারে। বহুপদী সমীক্ষা সূচক মনে রাখতে হবে। নিজ মাস্টারের ভাষা হচ্ছে দুটা, সেটা কি কি? সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার আসে অ্যাসেম্বলি ভাষার সুবিধা। তাহলে যন্ত্র ভাষার তুলনায় সহজে প্রোগ্রাম লেখা যায়। মনে রাখতে হবে, যন্ত্র ভাষার তুলনায় সহজে প্রোগ্রাম লেখা যায়, কারণ যন্ত্র ভাষায় প্রোগ্রাম লিখেছিল কঠিন। মনে রাখতে হবে, যন্ত্র ভাষায় আমরা প্রোগ্রাম লিখতে যতগুলো সমস্যায় পড়তাম, ওই সমস্যাগুলো কিন্তু অ্যাসেম্বলি ভাষায় দূর হয়ে গেছে। যেমন এই যে 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লিখা, তারপর হচ্ছে তোমার প্রোগ্রাম লিখে কষ্টসাধ্য। তারপরে এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু অ্যাসেম্বলি ভাষায় দূর হয়ে গেছে। যদিও সব সমস্যা কিন্তু দূর হয় না। প্রথম প্রজন্মের ভাষায় যতগুলো সমস্যা ছিল সবগুলো সমস্যা কিন্তু অ্যাসেম্বলি ভাষায় এসে সমাধান হয় নাই। তো তোমরা সেটা আস্তে আস্তে জানতে পারবা। প্রোগ্রাম তৈরি করতে তুলনামূলক সময় কম লাগে। তাইলে মনে রাখতে হবে, প্রোগ্রাম তৈরি করা অর্থাৎ যন্ত্র ভাষার তুলনায় প্রোগ্রাম তৈরি করা সহজ। এটা মনে রাখতে হবে। যন্ত্র ভাষার তুলনায় প্রোগ্রাম তৈরি করা সহজ এবং যন্ত্র ভাষার তুলনায় প্রোগ্রাম তৈরি করতে তুলনামূলক সময় কম লাগে। ভুল সংশোধন যন্ত্র ভাষার তুলনায় সহজ। তাইলে এই যন্ত্র ভাষায় কিন্তু আমরা বলেছিলাম যে ভুল বের করা এবং ভুল সংশোধন করা কঠিন, কিন্তু অ্যাসেম্বলি ভাষায় ভুল সংশোধন করা কি যন্ত্র ভাষার তুলনায় তুলনামূলক সহজ। সহজে প্রোগ্রামের পরিবর্তন করা যায়। এবার আসা অসুবিধা দেখবো আমরা এখন। প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। তাহলে এই সমস্যাটা কিন্তু
মেশিন ভাষাও ছিল। মেশিন ভাষাও কিন্তু প্রোগ্রাম লিখতে হইলে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে, মনে রাখতে হবে, এবং মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানতে হলে মেশিন ভাষা সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা অ্যাসেম্বলি ভাষায় কিন্তু এই অসুবিধাটা পেয়ে গেলাম যে মেশিন ভাষায় এই সমস্যাটা ছিল, অ্যাসেম্বলি ভাষায় এই সমস্যাটা দূর হয় নাই। তাহলে প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে কি ধারণা রাখতে হবে, নাহলে সে কিন্তু প্রোগ্রাম লিখতে পারবে না। এই ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিনের সংগঠনের উপরে নির্ভরশীল। তার মানে বুঝতে পারছো যে মেশিন প্রোগ্রাম লিখতে হলে কি তাকে মেশিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। মেশিন সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করে তাহলে সে কিন্তু প্রোগ্রাম লিখতে পারবে না। কারণ কি, লিখিত প্রোগ্রাম কার উপর নির্ভরশীল? মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়, অর্থাৎ এক একটা মেশিনের অ্যাসেম্বলি ভাষা এক এক রকম, অর্থাৎ এক একটা মেশিনে এক এক ধরনের সংকেত ব্যবহার করা হয়, এক একটা কনফিগারেশনের কম্পিউটারে এক এক ধরনের সংকেত ব্যবহার করা হয়। এই জন্য ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হবে। তাহলে দেখো এগুলো কিন্তু অনেক বড় ধরনের অসুবিধা। এক মেশিনের লেখা প্রোগ্রাম আরেক মেশিনে চালানো যায় না, এই সমস্যাটা মেশিন ভাষায় ছিল। মেশিন ভাষায় আমরা বলেছিলাম যে এক মেশিনের লেখা কম্পিউটার আর এক মেশিনের লেখা প্রোগ্রাম আরেক মেশিনে চালানো যায় না বা রান করা যায় না। ঠিক এই সমস্যাটা আমরা অ্যাসেম্বলি ভাষায় পেলাম। তার মানে কি, মানুষ তখন চেষ্টা শুরু করছে যে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এই যে দেখো আমরা সমস্যাগুলো দেখলাম যে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে। ধরো তুমি প্রোগ্রাম লিখবা, তো তুমি প্রোগ্রাম লিখবে, এখন তুমি একটা ছোট মানুষ, একটা ছোট জিনিস শিখতেছো, বা তুমি একটা প্রোগ্রাম তৈরি করবা, তুমি একটা ওয়েবসাইট তৈরি করবা, বা তুমি একটা সফটওয়্যার তৈরি করবা। এখন তোমাকে এই সফটওয়্যার তৈরি করা শিখতে হলে তোমাকে মেশিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তো মেশিন সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে এটা তো চারটিখানি কথা না, তোমাকে কি সিএসসি পড়তে হবে, তোমাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তে হবে যদি তোমাকে কম্পিউটার সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করতে হয়। তাহলে এটা তো আসলে সম্ভব না। তার মানে কি, বাইরের কোনো শিক্ষার্থী বা বাইরের কোনো লোক তাহলে কোনো সফটওয়্যার বা কোনো কিছু তৈরি করতে পারবে না। তো এটা খুবই কঠিন। অ্যাসেম্বলি ভাষা পর্যন্ত এই যে দেখো 1979 পর্যন্ত এটা ছিল, 1959 পর্যন্ত ছিল। ওই সময় পর্যন্ত কিন্তু আসলে এই যে বর্তমানে আমরা যে কাজগুলো করি মোবাইল অ্যাপস, এখন অনেক স্টুডেন্ট মোবাইল অ্যাপস তৈরি করতে পারে, অনেক যে তোমার ডাউন ক্লাসের স্টুডেন্ট এখন মোবাইল অ্যাপস তৈরি করতে পারে, কিন্তু 1959 এই যে সময়কালে এটা ভাবাও যাইতো না, অসম্ভব ছিল এটা। কারণ তোমরা দেখো যে এক মেশিনে লেখা কম্পিউটার আরেক মেশিনে চলে না, তারপরে এই যে মেশিন প্রোগ্রাম লিখতে হলে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে, এবং লিখিত প্রোগ্রাম মেশিনের সংগঠনের উপর নির্ভরশীল। এবং আরো বড় সমস্যা ছিল যে ওই যে তৎকালীন সময় এই যে একটা কম্পিউটারে তুমি কোনো কিছু লিখছো সেটা আরেকটা কম্পিউটারে চলতো না, তবে আস্তে আস্তে সেটা কিন্তু দূর হয়ে গেছে। এবার আসলে অনুবাদক প্রোগ্রামের দরকার হয়। কেন অনুবাদক প্রোগ্রামের দরকার হয়? কারণ কম্পিউটার এই ভাষা সরাসরি বুঝতে পারে না। আমরা আগে বলছি যে কম্পিউটার শুধুমাত্র একটা ভাষাই বুঝতে পারে, সেটা হচ্ছে মেশিন ভাষা। কম্পিউটার শুধুমাত্র মেশিন ভাষা সরাসরি বুঝতে পারে, আর কোনো ভাষা সে কিন্তু সরাসরি বুঝতে পারে না। তাহলে তুমি যেমন দেখো যে তুমি ধরো এখন ফ্রান্সে যাবে, তুমি ফ্রান্সের একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে, তো ফ্রান্সের ইউনিভার্সিটিগুলোর যাদের এই যে তাদের পড়াশোনার সিস্টেম হচ্ছে ফ্রেঞ্চ ভাষা, অর্থাৎ ফ্রান্সের ভাষায় তাদের বই খাতা সবকিছু। এখন তুমি যে যদি ফ্রেঞ্চ ভাষা শিখতে যাও, বা তুমি যদি এই যে এখন ফ্রেঞ্চ ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, তোমার পক্ষে তো পড়াশোনা চালানো কষ্টকর হয়ে যাবে। তাহলে তুমি যদি এখন ইংরেজিটা পারো, যে তাহলে তুমি যদি মোটামুটি ইংরেজিটা পারো, তাহলে তো তুমি ইংরেজিতে কিছু বই পাইতে পারো, অথবা তোমার কি করতে হবে, তোমার জবাসী রাখতে হবে যে ইংরেজিও, যে তোমার হয়তো বাংলাও জানে ফ্রেঞ্চও জানে। তো তোমাকে মনে রাখতে হবে যে কম্পিউটার এই যে অ্যাসেম্বলি ভাষা, কম্পিউটার কিন্তু অ্যাসেম্বলি ভাষাও বুঝতে পারে না, তবে অ্যাসেম্বলি ভাষা প্রোগ্রাম লিখে কি মেশিন ভাষার তুলনায় কিছুটা সহজ। মেমোরি অপচয় বেশি হয় কেন? মেমোরি অপচয় বেশি হয় যেহেতু অনুবাদক করে, একটা হচ্ছে মূল প্রোগ্রাম আর একটা হচ্ছে কি অনুবাদক প্রোগ্রাম, এই জন্য এখানে মেমোরি অপচয় বেশি হবে। এবার আসো অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষার মধ্যে তুলনা দেখবো। তো এই প্রশ্নটা অনেক সময় 4 মার্কের জন্য পরীক্ষা আসে যে অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষার মধ্যে তুলনা লিখো। প্রশ্নটা এরকম হতে পারে যে রহিম এবং করিম দুইজন প্রোগ্রামার, রহিম 0 এবং 1 দিয়ে প্রোগ্রাম তৈরি করে, আর করিম বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করে। তো এবার তোমাকে হয়তো ঘতে দিতে পারে যে দুইজনের প্রোগ্রামের লিখিত প্রোগ্রামের তুলনা লিখে, বা দুইজনের প্রোগ্রামের তুলনামূলক বিশ্লেষণ করো। এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তো তখন তুমি কি লিখবা? দেখো, দেখো 1 নাম্বার, মেশিন ভাষা 0 এবং 1 দিয়ে তৈরি। মেশিন ভাষা কি দিয়ে তৈরি? 0 এবং 1 দিয়ে তৈরি। তাহলে কাউন্টার কি হবে? কাউন্টার হবে অ্যাসেম্বলি ভাষার সাংকেতিক চিহ্ন দিয়ে তৈরি। তাহলে অ্যাসেম্বলি ভাষা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন দিয়ে তৈরি, বা অ্যাসেম্বলি বা মেশিন ভাষা 0 এবং 1 দিয়ে লিখা হয়, অ্যাসেম্বলি ভাষা বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে লিখা হয়। মনে রাখতে হবে। তাহলে অথবা মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা হয় 0 এবং 1 ব্যবহার করে, অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখা হয় বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করে। তাহলে 1 নাম্বার শেষ। এবার আসো, মেশিন ভাষা বোঝার জন্য কম্পিউটারের অনুবাদকের দরকার হয় না। মেশিন ভাষা বোঝার জন্য কম্পিউটারের অনুবাদকের দরকার হয় না। কেন দরকার হয় না? কারণ কম্পিউটার সরাসরি এটা বুঝতে পারে। অপরদিকে অ্যাসেম্বলি ভাষা বোঝার জন্য কম্পিউটারের অনুবাদকের দরকার হয়। দেখো, এই পার্থক্যগুলো কিন্তু মিস করা যাবে না। মনে রাখবো অনেক সময় 2 মার্কের জন্য পরীক্ষা আসতে পারে এটা সৃজনশীলে, যে অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষা তুলনা লিখে, তখন তুমি একটা বা দুটো লিখলেই হবে, এই দুটো লিখে দিলেই চলবে। তাহলে
বোঝার জন্য কম্পিউটারের অনুবাদকের দরকার হয় না, অপরদিকে অ্যাসেম্বলি ভাষা বোঝার জন্য কম্পিউটারের অনুবাদকের দরকার হয়। মেশিন ভাষায় মেমোরি অপচয় কম হয়, কারণ মেশিন ভাষায় তো তুমি যেটুকু লিখছো সেটুকু সরাসরি রান করবে। আর অপরদিকে অ্যাসেম্বলি ভাষায় মেমোরি অপচয় বেশি হয়, কারণ অ্যাসেম্বলি ভাষা তো সরাসরি কম্পিউটার বুঝতে পারবে না, এটাকে আবার অনুবাদ করতে হবে। এবার মেশিন ভাষায় ভুল সংশোধন করা কঠিন, অ্যাসেম্বলি ভাষায় ভুল সংশোধন করা তুলনামূলক সহজ, অর্থাৎ এটার থেকে সহজ। মেশিন ভাষায় ভুল সংশোধন করা কঠিন, অ্যাসেম্বলি ভাষায় ভুল সংশোধন করা তুলনামূলক সহজ। এবার আসো, মেশিন ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় বলে প্রোগ্রাম লিখে কষ্টসাধ্য। এটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা। অপরপক্ষে অ্যাসেম্বলি ভাষায় মেশিন ভাষার তুলনায় সহজে প্রোগ্রাম লেখা যায়। তাহলে বুঝতে হবে, কারণ অ্যাসেম্বলি ভাষায় কি ব্যবহার করা, বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আমরা গত পাঠে মেশিন ভাষা নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা অ্যাসেম্বলি ভাষা নিয়ে আলোচনা করছি, এবং আমরা সর্বশেষ দেখেছিলাম যে অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষার তুলনা। তবে অ্যাসেম্বলি ভাষা এবং মেশিন ভাষা সম্পর্কে আগে তোমাকে জানতে হবে, তারপরে তুমি তুলনা লিখতে পারো। মনে রাখবে, পরীক্ষা কিন্তু তুলনা 4 মার্কের জন্য আসতে পারে, তবে 4 মার্কের জন্য আসলে তুমি এই 4টা লিখলেও চলবে। এবং এটা অনেক সময় 2 মার্কের জন্য আসতে পারে, তবে এমসিকিউর জন্য তোমাকে কিন্তু প্রত্যেকটা টপিকস, আমার প্রত্যেকটা কথা তোমাকে কিন্তু শুনতে হবে ভালো করে। তোমরা যদি শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে লেখাগুলো লিখে নাও, তাহলে কিন্তু ভুল করবা। তোমাকে প্রত্যেকটা কথা ভালোভাবে শুনতে হবে, এমসিকিউ ভালো করতে হবে। তোমরা অনেকে শুধু এমসিকিউ গাইড মুখস্থ করা শুরু করো, আসলে এমসিকিউ গাইডে কয়েক হাজার নির্বৃত্তিক আছে, এত নির্বৃত্তিক আসলে পড়ার দরকার হয় না। তুমি যদি মেইন বইটা ভালোভাবে পড়ো এবং আমার এই লেকচারগুলো দেখো এবং কথাগুলো যদি তুমি শোনো, তাহলে তুমি অবশ্যই এমসিকিউতে ভালো করবে। আমি গ্যারান্টি দেবো তুমি এমসিকিউতে 25-এ 25 পাবে, এবং আমার এই কথাগুলোর বাইরে তুমি পরীক্ষায় একটা এমসিকিউ পাবা না। আমি যা বলছি এর ভিতর থেকে কিন্তু এমসিকিউ গুলো পরীক্ষাতে আসবে। ধন্যবাদ সবাইকে।